বিরাট কোহলি এখন সবার আইডল, আমারও আইডল, একদম। কলকাতা নাইট রাইডার্স। এমনি খেলোয়াড় হিসাবে অ্যান্ড্রে রাসেল। অ্যান্ড্রে রাসেল। Audio Jungle. নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই এসবি স্পোর্টস লাইভ ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজ আমরা এসে গেছি জসিমদার কাছে। তোমরা হয়তো অনেকেই জানো যে জসিমদা, আবার অনেকে হয়তো জানেন না, তাদের জন্য বলে রাখি জসিম মন্ডল দাদার কাছে আমরা আজকে এসেছি। দাদাকে প্রথমেই স্বাগত জানাই আমাদের চ্যানেলে। ধন্যবাদ। তো আজকে আমরা একটু আড্ডায় মাতবো দাদার সাথে, কিছু প্রশ্ন থাকবে দাদাকে করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজকের দিনের প্রথম কোশ্চেন দাদাকে থাকছে, দাদা কবে থেকে এই ক্রিকেট খেলা শুরু করা? ক্রিকেট খেলছি আমি প্রফেশনাল ক্রিকেটে এসেছি 2009 থেকে। যখন আমি 9-এ পড়ি তখন পুরো টুর্নামেন্ট খেলছি। আমাদের রসপুঞ্জ গ্রামে প্রগল সঙ্গে ক্লাব বলে একটা ক্লাব আছে। রেগুলার বড় বড় টুর্নামেন্ট হতো আগে, এখন বন্ধ হয়ে গেছে। ওখানে আমার ফার্স্ট খেলা শুরু মানে করা। মানে তুমি খেলো কবে থেকে? এমনি প্রফেশনালি তো 2009 থেকে এসেছো, তো এমনি খেলা স্টার্ট করেছো কবে থেকে? খেলা তো আমি স্টার্ট করেছি ছোটবেলা থেকে, আমি ক্রিকেট পছন্দ করি। আমার বাবা ব্যাট কিনে দিত, সেই ব্যাট নিয়ে সবসময় খেলতাম। এবার পাড়ার ছেলেরা খেলতো, একসাথে খেলতো, খেলতে খেলতে ভালো খেলছি দেখলো পাড়ার দাদারা। আর তখনকার সময় তো পাড়ার টিমে খেলা মানে একটা বড় ব্যাপার। পাড়ার টিমে মানে আমি লেজেন্ডের সাথে খেলছি, এরকম একটা ফিল আসতো। তখনই আমি পাড়ার লোক ছেলেরা আমাকে দেখলো আমি ভালো খেলছি, তখন 2009 সালে আমাকে নিল যে আমাদের ওই ক্লাবের টিমে খেল, দেখ। এবার খেললাম, আর সেই প্রথম টুর্নামেন্টে আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলাম 2009 সালে, আর ওইটা জিতেছিলাম। মানে একটা স্মরণীয় একটা ডেবিউ বলতে গেলে। হ্যাঁ, অবশ্যই। তো দাদা, তুমি কাকে দেখে প্রথম ক্রিকেটটা শুরু করেছো? মানে তোমার বাড়ির কাউকে দেখে ক্রিকেটটা শুরু করা, নাকি পাড়ার কেউ ভালো খেলতো তাকে দেখে? পাড়ায় তো অনেকেই ভালো খেলতো তখনকার দিনে। আমাদের পাড়ায় একটা টিম ছিল, আয়ার সংঘ ক্লাব আমাদের ক্লাবের নাম। সেই ক্লাবে আজুদা, হারান্দা, মনিরুল দা, তারপরে বোরান্দা। সব থেকে নাম বলতে গেলে আমি যাকে দিয়ে মানে ক্রিকেটে এসেছি, পাড়া ক্রিকেটে, সে আলিমদা। সে আমার মানে গুরু। ও আমাকে অনেক ছোটবেলা থেকে অনেক সাপোর্ট করে গাইড করেছে, কিরকম ভাবে খেলতে হবে, বড় টিমের বিরুদ্ধে কিরকম ভাবে খেলতে হবে। মানে বাইরে খেলার যে সাহসটা, ছোট তখন আমরা অতটা সাহস থাকতো না, কিন্তু বাইরে প্রথম আমাকে আলিমদাই খেলতে হয়। মানে সেই মোটিভেশনটা দিয়েছে যে এগিয়ে যা হয়ে যাবে। হ্যাঁ, কোনো ব্যাপার না। আমাকে অনেক সাপোর্ট করতো। হ্যাঁ। তখন তো সেরা টিম ছিল সুপ্রিয় দা, তখন পিংপং এর গড বলা হয় যাকে, সুপ্রিয় দা, নীল দা। এরা অনেক সিনিয়র আমাদের থেকে, তাই এদের টিম তখন সব থেকে ভালো টিম ছিল, এদেরকে কেউ হারাতে পারতো না। আমি ওই যে আলিম দা যার কথা বলছি, হ্যাঁ। ওই আমাকে সাপোর্ট করেছে, মানে খুব স্ট্রংলি সাপোর্ট করেছে যে দেখ তুইও পারবি এদের বিরুদ্ধে খেলতে পার। আমি খেলিস 2013-14 সাল থেকে আমি ওদের বিরুদ্ধে খেলে যাচ্ছি। পরের প্রশ্ন থাকছে তোমাকে, যে তুমি তো ধরো 2009 থেকে শুরু করেছো খেলা, তো আমরা বিগত আর কত বছর তোমাকে মাঠে দেখতে পারবো ব্যাট হাতে? ব্যাট হাতে এখন ফর্ম যতদিন চলবে ততদিন তো মাঠে দেখতে পারবে। এবার ফর্ম যদি পড়ে যায় তখন আমি আর মাঠে হয়তো টুর্নামেন্ট হয়তো খেলতে যাবো না, নিজেকে প্র্যাকটিস করে আবার টুর্নামেন্টের যোগ্য করে আবার টুর্নামেন্টে ফিরবো। খেলা কিন্তু এখন প্রফেশনালি মানে একেবারে পার্মানেন্টলি ছাড়ছি না, এখন খেলে যাবো। দাদা ধরো, এখন তো অফ সিজন ধরতে গেলে, এখন বর্ষাকাল, তো এই অফ সিজনে তোমরা কিভাবে নিজের ফিটনেসটাকে ধরে রেখেছো? এই ফিটনেসটাকে মানে এইভাবে ধরে রাখার পেছনে রহস্য কি? ফিটনেস ধরে রাখার রহস্য বলতে, আমাদের রসকুন্ড স্কুল মাঠে একটা সিমেন্ট কংক্রিটের একটা জায়গা আছে। আচ্ছা। এখানটায় আমরা রেগুলার প্র্যাকটিস করি। আমাদের টিমে বোলার আছে গোপাল, সে আমাকে আনলিমিটেড বল ছোড়ে, আমি অফ সিজনে সিমেন্টে প্র্যাকটিস করি। আর যেদিন বৃষ্টি হয় সেদিন মন খারাপ হয়ে যায়, সেদিন প্র্যাকটিস তো করতে পারি না বল দিয়ে, এবার বাড়িতে স্যাডও করি ব্যাট নিয়ে। এরকম ভাবেই অফ সিজনটা কাটে। আচ্ছা দাদা, তুমি তো আমরা সবাই জানি মোটামুটি তুমি গ্রাউন্ড শট ক্রিকেটে আর কি পারদর্শী, তো এর পাশাপাশি কি তুমি লং ক্রিকেটেও পার্টিসিপেট করেছো কখনো? হ্যাঁ, আমি সেকেন্ড ডিভিশন খেলেছি ক্রিকেট, প্রফেশনাল ক্রিকেট খেলেছি আচ্ছা। 2014-15 সালে। তখন হাওড়া ইউনিয়ন ক্লাব ছিল সেকেন্ড ডিভিশন,
আমি ওখানে বোলার ছিলাম। লিগামেন্টে লেগে যাওয়ার পর থেকে আমাকে খেলা ছাড়তে হয়। ওই জন্য আমি সেকেন্ড ডিভিশনে আমি 2-3টে ম্যাচ খেলেছিলাম। তারপরে এবার লিগামেন্টে লেগে যাওয়ার পর আমাকে ডক্টর রেস্ট নিতে বললো, 3 বছর রেস্ট নাও, তারপরে অপারেশন করার জন্য বলেছিল, কিন্তু অপারেশন আমি করাতে পারিনি। ফিজিওথেরাপির মাধ্যমে অনেকটা হাতটা ব্যাকআপ এসেছে। তোমার পুরো নামটা একবার যদি বলে দাও। আমার পুরো নাম জসিমউদ্দিন মন্ডল, আর আমাকে সবাই জসি বলেই ডাকে, আর জসিম মন্ডল বলেও ডাকে। মানে খেলার জগৎ আমি জসি নামে পরিচিত। মোটামুটি তুমি এই গ্রাউন্ড শট ক্রিকেটে এখানে তো অনেক রকম শট দেখা যায় ব্যাটসম্যানদের থেকে, তো তোমার ফেভারিট শট কোনটা? আমার ফেভারিট শট কভার ড্রাইভ ফেভারিট, তারপরে আছে স্কোয়ার কাট, ফ্লিক, এগুলো এগুলো ভালো লাগে না। এই যে গ্রাউন্ড শট ক্রিকেট, এই গ্রাউন্ড শট ক্রিকেটে তোমার কোন প্লেয়ারকে ভালো লাগে সব থেকে বেশি, মানে তাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হও এরকম? আমার সব থেকে ভালো লাগে বলতে পিংপং ক্রিকেটে আমার নীলদা হচ্ছে সব থেকে আমার কাছে মানে বড় ব্যাটসম্যান লাগে, নীলদা। কারণ উনি বড় টিমকে একা কি করে হারাতে হয় সেটা ভালো করে যায়। ব্যাটসম্যান তো অনেক আছে, কিন্তু তার সাথে তারা ভালো টিম করে খেলে। যখন অনেক কটা ভালো ব্যাটসম্যান একটা টিম করে খেলবে, কেউ না কেউ খেলে দেবে ম্যাচ। তো টুর্নামেন্ট, ওই ম্যাচটা ধরো বার হয়ে গেল, টুর্নামেন্টও জিতে গেল। কিন্তু ওয়ান হ্যান্ডেড যদি কেউ ভালো খেলে আর ছোট টিমে খেলে থাকে, সেটা হচ্ছে নীলদা। খুব বড় মাপের ব্যাটসম্যান, যে কোনো টিমকে ওয়ান হ্যান্ডেড খেলা হারাতে পারে। আমার ওই জন্য ওটা খুব ভালো লাগে নীলদা। আচ্ছা দাদা, আমরা মোটামুটি সবাই জানি তুমি একটা সেট টিমে খেলো, তোমার সেট টিমের নাম কি? আমার সেই টিমের নাম পৈলান স্টার ইন্ডিয়া। পৈলান স্টার ইন্ডিয়া। তো তোমার এই পৈলান স্টার ইন্ডিয়ায় তোমার বেস্ট ফ্রেন্ড কে আছে? আমার বেস্ট ফ্রেন্ড সবাই আছে, মানে সবাইকে টিমের মধ্যে ওরকম বেস্ট বললে তো মানে খুব ভালো বন্ডিং তার সাথে? রাজা আছে, গোপাল আছে, আচ্ছা বাপি, তারপরে রাজেশ দা, আমাদের টিমের সাথে থাকে গফর খান, সেও আছে। আচ্ছা দাদা, এবার তোমাকে একটা কোশ্চেন করি যে তুমি তো ব্যাট হাতে অনেক বোলারের সম্মুখীন হয়েছো, তো এমন কোন বোলারকে তোমার সামনে বিপক্ষে দাঁড়িয়ে বল করছে দেখলে তোমার একটু হলেও সমীহ করো যে হয়তো এ আমার উইকেটটা নিতে পারে, বা এ হয়তো আমাকে একটু মানে আঘাত দিতে পারে, এরকম কি ভাবো কাউকে? অ্যাকচুয়ালি যখন ব্যাট হাতে থাকে তখন আমাকে সব বোলারকে সিরিয়াস নিয়ে খেলতে হয়। কারণ কোনো বোলারকে তখন ছোট মনে হয় না, কারণ যে কোনো বলে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা সবসময় থাকে। ফুল টাচ বলেও আউট হয়ে যায়। কোনো বোলারকে মানে যখন অপোনেন্টে বল করে তখন কোনো সময় আমি মানে ক্যাজুয়াল থাকি না, সব বোলারই আমার কাছে সমান লাগে। এবার তার মধ্যেও ভালো বোলার আছে, যেমন মানুষ আছে, তারপরে সোনাদা বিগ লেজেন্ড। ও এখন সাউথ 24 পরগনা যদি সব থেকে বড় বোলার হয়ে থাকে সেটা সোনাদা। সবাই জানে সোনাদাকে। ওকে 2-4 মারা মানে সোনাদাকে মোটামুটি ওই টিমের মেরুদণ্ড ভেঙে দেওয়া, যে টিমে খেলে। মানে মেন বোলার সোনাদাকে হিট করলে মোটামুটি অন্য বোলার মার খাবে, কিন্তু সোনাদা এত এক্সপিরিয়েন্স বোলার, ওকে হিট করাটাই যায় না। হয়তো তুমি এরকম কতবার সম্মুখীন হয়েছো সোনাদার সাথে? হ্যাঁ সিজনে তো প্রত্যেক সপ্তাহে সম্মুখীন হতে হয়, হ্যাঁ। কারণ সেদিন একটা ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করো যেটা সোনাদার সাথে ঘটেছে তোমার সাথে। সোনাদা আমি বিপক্ষে অনেক বছর আগে থেকে খেলছি। তখন জয়দাদের বললে একটা টিম থাকতো, জয়দাদের টিম, জয়দা, ছোট সিন্টু, তারপরে টিটু, এরা এক টিমে খেলতো। তখন আমি অনেক ছোট, সন্দীপ দাও ওই টিমে খেলতো। এবার সোনাদাকে তখন মানে আমি মারতাম, মানে খুব মারতাম না, মারতাম মোটামুটি, কিন্তু ম্যাচ আমি হেরে যেতাম। মানে এবার আস্তে 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 যখন বড় হতে থাকি তখন একদিন সোনাদার সাথে আমার মানে খেলা পড়েছে অনেক বছর। আমি মধ্যখানে খেলা ছেড়েও দিয়েছিলাম, বুঝলে। আবার 3 বছর আমার গ্যাপ ছিল, যেহেতু আমার চোট ছিল, ওই জন্য আমি খেলা ছেড়ে কোথাও খেলতেও যেতাম না, মানে ওই লিগামেন্টের জন্য রেস্ট থাকতে হতো। এবার সোনাদার সাথে অনেক বছর পর দেখা হয়েছে, সোনাদার বিপক্ষে খেলছি। এবার সোনাদা জানে মোটামুটি যদি আমাকে আউট করে দেয়
মোটামুটি রান কম হবে আমাদের থেকে। হুম। সোনাদা এখন এত চালাক বোলার, দুটো মারার বল দিয়েছে, দুটো চার মেরেছে, তারপরে বলি আমাকে আউট করে দিয়েছে। এবার আমাকে পরে বলছে, খেলার শেষে বলছে যে দুটো লোভনীয় বল তো মারলি, আউট তো আমি তোকে করবো জানি। আমি সোনাদা তুমি তো লেজেন্ড, তুমি তো এটা করবে আমি জানি, কিন্তু তোমাকে আমি দুটো চার মেরেছি, এটাই আমার কাছে অনেক বড় কথা। মানে সেই সময় দাঁড়িয়ে মানে সেই সময় থেকে এখনো পর্যন্ত সোনাদাই এখনো বেস্ট। সোনাদা আমার কাছে সবসময় বেস্ট। একদম। তো আর দাদা, একটা বোলার ছিল হ্যাঁ, বড় সিন্ধুদা, সেও খুব বড় বোলার, সোনাদার সঙ্গেই খেলতো, কিন্তু সে জব করে, যেহেতু সরকারি পুলিশের চাকরি করে, ওই জন্য সিন্টুদা এখন আর রেগুলার খেলে না। কিন্তু আমার চোখে সোনাদা সিন্টুদা দুজনেই সমান মানে বোলার। তো দাদা, তুমি একদিনে একদিনে তুমি কটা টুর্নামেন্ট ফেস করেছো, মানে পার্টিসিপেট করেছো একদিনে? এটা খুব মজার কোয়েশ্চেন, কারণ যখন হারি কন্টিনিউ 6-7টা টুর্নামেন্টও হয়ে যায়, 6-7টাই একদিনে? হার, বুঝতে পারছো না? ফার্স্টে হেরে গেলাম, আচ্ছা। তারপর আরেকটা ফোন করলো, হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছি, হার। আর এই করতে করতে কখন 5-6টা টুর্নামেন্ট, 6-7টা টুর্নামেন্টে চলে যাই, একদিনে পড়ে যায়, আর সবকটা হেরে যাই। আর কখনো কখনো দুটো টুর্নামেন্ট খেলি, যখন জিতছি একদিনে, দুটো টুর্নামেন্টের বেশি কভার করা যায় না। হ্যাঁ, সেটাই, কারণ এক জায়গায় গ্রুপে জিতে আর আর একটাই চূড়ান্ত পর্বে উঠে। এবার এখন Continue সিজনে যে খেলাগুলো না, ওইগুলো সময় দেয় না কাউন্সিল, যেহেতু ম্যানেজমেন্ট খুব স্ট্রিক হয়। অফ সিজনের খেলাগুলো তবু একটু কাউন্সিলে একটু লুজ থাকে, হ্যাঁ। কিন্তু সিজনের খেলাতে কোনো মানে সময়ের খুব গুরুত্ব বেড়ে যায়, একটু সময় দিতে চায় না। ওই জন্য একটা দুটো দুটো খেলা যখন জিতি, দুটো খেলা ঠিক আছে, আর যখন হারি তো যখন যে ফোন করবে চলে যাবো, কোনো ব্যাপার না। তো দাদা, যেটা তুমি বলছো যে যে ডাকে চলে যায়, এরকম কি মানে তুমি তোমার সেট টিমের সাথেই যাও, নাকি যেই ডাকে তার সাথে মোটামুটি চলে যাও চেনা জানার মধ্যে হলে? না ওইরকম তো না। এবার দেখুন, আমাকে যে ডাকে মানে সে একটা ভালো টিমই ডাকছে, হ্যাঁ, এবার ভালো টিম, এবার আমাকেও তো যেতে হবে, দেখতে হবে, যেহেতু একদম একদম। আমাদের খেলায় আমরা সবাই জেতার জন্য যায়, আমি না, সবাই, সব টিমই জেতার জন্য যায়, সবাই ভালো খেলতে চায়, আর সবাই ভালো টিম নিয়েই যায় এখন। কেউ হ্যাঁ, কেউ এখন অবশ্যই। মোটামুটি টিমে গেলাম একা মেরেছি তো ওই দিন আর নেই, কারণ সবাই পুরো টিম ওয়ার্ক করলে তারপর টুর্নামেন্ট জিতে যায়। সেই জন্য এখন আমার টিমে, আমি প্রথমে যে কল করে, আমি প্রথমে আমার টিমকেই, টিমের ছেলেদেরই আগে রিকমেন্ড করি, যে মিনিমাম 5-6টা ছেলে, তাদের তো সেটিং থাকে না, একটা হ্যাঁ, বন্ডিং থাকে, একদম একদম। যে এই এই ওভারটা এই করবে, এরকম ভাবে বল করবে, এরকম ভাবে ব্যাট করবে। ওই জন্য প্রথমে রেকমেন্ড করি নিজের ছেলেদের, তারপরে প্যাকারের উপর এবার ডিপেন্ড করে, প্যাকার আমাদের ছেলেদের নেবে কি নেবে না। কারণ আমাদের সব ছেলেরাই ভালো খেলে, কিন্তু আমরা সিজনে ভালোই খেলি, টুর্নামেন্ট অনেক জিতি। এবার প্যাকাররাও দেখে কি, এবার প্যাকারদের আবার এখনকার প্যাকাররা যারা টাকা দিয়ে খেলে, তাদের প্লেয়ার চুজ করার একটা ক্ষমতা আছে, যে তোমার এই প্লেয়ারটা লাগবে, ওই প্লেয়ারটা লাগবে, নাম করে বলে দেয়, তখন তো আর সেই রেকমেন্ড সময়, করেও হ্যাঁ, হবে না। একদম। মানে সেখানে বলাটা বৃথা বলে। তো ওই জন্য প্রথমে নিজেদের ছেলেদের কথাই বলি, তারপরে যখন না হয় তখন কিছু করার নেই, যেতে হবে, খেলতে হবে। হ্যাঁ, তাই। ওই জন্যই। পরের প্রশ্ন থাকছে দাদা, যে কখনো কখনো দলের এমনও কোনো সিচুয়েশন আছে যে হয়তো একটা বোলার অ্যাভেলেবেল নেই, এরকম হতেই পারে, কোনো চোট বশত বা সে আসতে পারেনি কোনোভাবে, তো তুমি তো ব্যাট করো, সেক্ষেত্রে ব্যাটের পাশাপাশি কি বলটা হাতে তোলা হয়, মানে সিচুয়েশন মাফিক? হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন যখন আমাকে দেয় বল, তখন আমি করি। আমাদের ক্যাপ্টেন রাজা, হুম। বনগ্রামে বাড়ি, আচ্ছা। তার স্টার প্লেয়ার। সে আমাকে যখন, হ্যাঁ একটা ভালো তোমার সাথে ঘটনা শেয়ার করি। একটা কাকদ্বীপের একটা বড় টিম আছে, ঠিক আছে? কাকদ্বীপে বড় টিমটা আছে, আর মন্দির বাজারে খেলা হচ্ছে ওর সাথে আমাদের। আমাদের বোলাররা, রেগুলার বোলাররা মার খাচ্ছে, 4 ওভারে 60, আচ্ছা। মানে এমন মেরেছে, হ্যাঁ। মানে বল ফাটিয়ে দিয়েছে আমাদের বোলারদের। বড় বড় ব্যাটসম্যান, চিরন্দা ছিল, বিটন, বড় বড় ব্যাটসম্যান ছিল। এবার রাজা বলে, বলটা দে, তুই যা। এবার আমি গিয়েছি, আমি বল করেছি, মেডেন হয়ে গেছে। এবার আর যেহেতু ওরা সবাই অবাক। স্পিনারটা খেলতে পারে না, আমি স্পিন করি, লেগ আচ্ছা স্পিন আচ্ছা করি। আচ্ছা। এবার ওই জন্যই কখনো কখনো মাঝে সাঝে বল দেয়। এবার সবসময় তো রেগুলার বোলাররা যখন থাকবে, আমি তো বল চাইতে পারবো না। তাই তো। বোলার, আমার আমার মেন কাজ বল না, মেন কাজ হচ্ছে আমার ব্যাট।
আমি ওইটাই মন দিয়ে আমি করব, এটা হিসাবে আমি যাই। এবার আর কখনো প্রয়োজন পড়লে ক্যাপ্টেন এবার যদি বুঝলো যে এই পিচে বল করতে পারবে, তখন আমি মাঝে সাঝে বল যাই, মানে বলতে গেলে পার্ট টাইম বলে। পার্ট টাইম। তুমি এই যে গ্রাউন্ড শট ক্রিকেট, মাঠ তো খুবই ছোট হয়, হ্যাঁ, তো তোমার ফিল্ডিং পজিশনটা কোথায় থাকে? আমার ফিল্ডিং থাকে, আবার ফিল্ডিং আমার কোনো পার্মানেন্ট জায়গা নেই, তবে আমি যেখানে মানে অনেক বছর ধরে ফিল্ডিং করেছি, এখন পার্মানেন্ট জায়গা নেই, কারণ এখন আমাদের সব রকম টিমে খেলতে হয়, হ্যাঁ, যেখানে যাই আমাকে সেখানে ফিল্ডিং করতে হয়। আর আমার এখন লেগ স্ট্যাম্পে আমি ওই জায়গাটা আমার মানে ছোটবেলা থেকে ফিল্ডিং করে করে আমার চোখটা ভালো হয়ে গেছে, মানে বলটা আমার ভালো দেখতে পাই লেগ স্ট্যাম্পে আমি। আচ্ছা, মোটামুটি লেগ স্ট্যাম্পের দিকেই থাকা হয়। হ্যাঁ। আর এই আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট, তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তোমার আইডল কাকে ভাবো? আমার ইন্টারন্যাশনাল ক্রিকেটের আইডল বলতে আমি ইন্ডিয়ান ক্রিকেটারে কি ভাবি, বিরাট কোহলি এখন সবার আইডল, আমারও আইডল, কিন্তু একদম। আমি মানে যার খেলা দেখে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি, সেটা মানে ইন্ডিয়ান না, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আচ্ছা, রিকি পন্টিং। ঠিকই বলছেন। অ্যাজ এ বোলার কাকে তোমার ভালো লাগে? অ্যাজ এ বোলার আমার ভালো লাগে তোমার বুমরা এখনকার, আর মানে সব সময়ের জন্য যদি ভালো লাগে আমার গ্লেন ম্যাকগ্রা, আচ্ছা, অস্ট্রেলিয়ান বোলার। সামনেই তো আমাদের আইপিএল গেল, সেখানে আরসিবি ট্রফি জিতেছে হ্যাঁ। এই বছর 17 বছর পর। তো তোমার এমনি আইপিএল এর ফেভারিট টিম কোনটা? আমার কলকাতা নাইট রাইডার্স। আর ওই টিমের মধ্যে ভালো লাগে কাকে? আগে ভালো লাগতো, প্রথম থেকে আমি যে থেকে গৌতম গম্ভীর এসছে আচ্ছা, সেটাই গৌতম গম্ভীরকে ভালো লাগে, কিন্তু এখন তো খেলে না, যে মেন্টার হ্যাঁ। হিসাবে ভালো লেগেছিল যে বছর জিতলো লাস্ট, হ্যাঁ, হ্যাঁ, এই বছর না তার আগের বছর। একদম। আর এমনি খেলোয়াড় হিসাবে অ্যান্ড্রে রাসেল। অ্যান্ড্রে রাসেল। তো দাদা, তুমি যে ক্রিকেটে আছো এত বছর ধরে, তোমার একটা স্মরণীয় মুহূর্ত বলো, যেটা হয়তো কখনো তুমি ভুলতে পারবে না, এরকম একটা মুহূর্ত। এরকম মুহূর্ত অনেক আছে, কিন্তু যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না সেটা হচ্ছে দুটো মুহূর্ত আমি বলছি। হুম, প্রথমে হচ্ছে একটা হলদিয়ার একটা মুহূর্ত আছে, হলদিয়ায় খেলা হচ্ছে, বনিদা, আমি, রাজা সবাই খেলছি, ওইটা আমার খুব মানে ওই খেলাটা আমার খুব মানে মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। খেলাটা হেরে গিয়েছি, প্রায় হেরে গিয়েছি, অনেক টার্গেট হেরে গিয়েছি, আমি ব্যাটে আছি, বনিদা ব্যাটে আছে, আচ্ছা, খুব মাঠে খুব রোদ, মানে কেউ মানে আমাদের টিম মেম্বার আমাদের মানে দেখে খেলা এত রোদ যাচ্ছে না, আর হেরে গেছি গিয়ে কি করে। আমাদের ক্যাপ্টেন রাজা, সে আমাকে এত ভরসা করে, সে একাই চিল্লে যাচ্ছে, রসি মার, হবে হবে, হার ম্যাচ, তবু বলছে হবে, মানে পুরো টিমটাই। নেই কেউ, শুধু শুধু ও একা রোদে দাঁড়িয়ে আছে, বলছে মার মার হবে। আর সেই খেলাটা আমি মেরে মেরে ড্র করে দিয়েছিলাম, হার খেলা, আচ্ছা, সুপার ওভারে হেরে গিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু ওই হার খেলা ড্র করেছিলাম। মানে ওটা কেউ ভাবেনি। না না, ওইটা আমার লাইফে আমি কোনোদিন ভুলবো না। আর একটা ছিল মশার, যে বছর চ্যাম্পিয়ন হয়, আচ্ছা, মশার মানে ড্রিম গেম, হ্যাঁ, 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 মশার টুর্নামেন্ট আশেপাশের মধ্যে সব থেকে বড় সব টুর্নামেন্ট। থেকে বড় টুর্নামেন্ট। ও মশার 2000 আমরা 19-এ মানে জিতেছিলাম, ওটা কি তোমার স্টেট টিম? আমাদের স্টার ইন্ডিয়া জিতেছিলাম। আচ্ছা, আমার লাইফে সব থেকে বড় টুর্নামেন্ট প্রথম, আমি জীবনে এত খেলেছি, হুম, আমি প্রথম বড় টুর্নামেন্ট আমি ওটাই জিতি 2019 সালে, মশাট। আচ্ছা, আমি তখন অনেক মোটা ছিলাম, তখন দর্শকরা ওখানকার এত মানে চার্জেবল দর্শক, হুম, মানে খুব কোনো বছর হয়তো মশাটে যাবে দেখবে, ওনার দর্শকরা তোমার খেলা মানে যখন তখন তোমার খেলা ঘুরিয়ে দেবে দর্শকের চাপে। এবার ফাইনালে আমরা উঠেছিলাম, ফাইনালে উঠে বেল সিং এর সাথে খেলা করেছিলাম, ওখানে আমার সিঙ্গেল ট্রফি, মানে তোমার চ্যাম্পিয়নেই নাম আছে, রানার্স এর শুধু টাকাটা পাবে, আর কোনো না মানে নামও নেই। এবার আমি আজ ক্যাপ্টেন ছিলাম, আমি ক্যাপ্টেন ছিলাম, ক্যাপ্টেন থাকতে আমি টুর্নামেন্ট জিতিয়ে তোমার চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর সারা মাঠের যে দর্শক গুলো ছিল না, হুম, আমার অনেক মোটা ছিলাম, আমার 90 কিলো ওয়েট ছিল তখন, কারণ রেস্টের পরে এসেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য অতটা ওয়েট ছিল, মানে ওই চোটের চোটের কি? পরে 3 বছর পরে আচ্ছা, এসেছিলাম। আচ্ছা, এবার আমাকে দর্শকরা যখন চাগায়, তখন দর্শক চাগাতে পারছে না আমাকে, মানে ঘাড় ভেঙে, আমি দাদা লাভাও লাভাও, ঘাড় ভেঙে যাবে, সেই দর্শক আমাকে পুরো মশাট মাঠ কাঁধে করে ঘুরিয়েছে, এটা আমি আর কোনোদিন ভুলবো না। বাহ, খুব সুন্দর মুহূর্ত। তো দাদা, আমরা তো তোমার স্মরণীয় মুহূর্তটা জেনে নিলাম, তো
তো তোমার এমন কোনো মুহূর্ত বলো, মানে খুব বেদনাদায়ক মুহূর্ত যেটা তুমি ভুলতে পারো না এখনো পর্যন্ত। খেলায় বেদনাদায়ক মুহূর্ত একটা, মানে খেলার মাঠে আছে একটা, আর একটা খেলার মাঠের বাইরে মানে খেলতে খেলতে আসার পথে একটা ঘটনা ঘটেছিল। ওটা 2000 এবছর তার আগের বছর আমাদের একটা বোলার ছিল টুটু বলে, টুটু নাম। আচ্ছা। সে মশার আমাদের বিরুদ্ধে খেলেছিল, আমাদের হারিয়ে দিয়েছিল। এবার আসার পথে হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে রাস্তা থেকে আসার পথে আরেক জায়গায় খেলা ছিল, সেখানে অ্যাটেন্ড করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে তার এই মাথার এই পুরোটা মানে খুলে যায়, ফ্র্যাকচার হয়ে পুরো ফ্র্যাকচার হয়ে রক্ত মানে বিশাল রক্ত মানে ব্লিডিং হয়েছিল। সেই জায়গা থেকে ওকে আমরা তোমার যে জোকাতে যে হসপিটালটা আছে কি আছে তোমার ইএসআই হসপিটালে রাতারাতি নিয়ে গেলাম। তারপরে ওখান থেকে পিজিতে ট্রান্সফার করলো। ওই রাত আমি কোনোদিন ভুলতে পারবো না। মানে খুবই আমার এই তো আমার সাথে খেলতো, একদম একদম। অন্য টিমে খেলেছে ওটা বড় কথা না, কিন্তু আমার সাথে রেগুলার খেলতো। আর ক্রিকেটের একটা আলাদা সম্পর্ক সবসময় একদম, থাকে, একদম। তো যে টিমে খেলি আর মাঠের বাইরেও একটা সম্পর্ক থাকে, মাঠের ভেতরে ভেতরে একটা সম্পর্ক। একদম। আমি এরকম একটা প্লেয়ার, আমি মাঠের ভিতরে একজনকে পছন্দ করি, কিন্তু মাঠের বাইরে তুমি ফ্রেন্ড। একদম তুমি আমার বিরুদ্ধে আমাকে হারাও, মাঠের ভিতরে যা ইচ্ছা করো, আমি যা ইচ্ছা করবো, মাঠে খেলার ভিতরে হতেই পারে, হতেই কিন্তু ওইটা মাঠের বাইরে আমি ওইটা পছন্দ করি। ওই জন্য আমার ওইটা খুব খারাপ লেগেছে। আর একটা খেলার ভিতরে একটা ঘটনা বলছি। আমাদের আমি ওটা হারিয়ে দিয়েছিলাম, ব্যাট করতে পারিনি, মানে শিওর জিত ম্যাচ। 3 ওভারে 18 রান গেছিল জয়দারা। ফার্স্ট ওভারে আমি 7 মেরে দিয়েছিলাম, তারপরে আমি ডটকে লাস্ট ওভারে 7 বাকি আমি আউট হয়ে গেছি। ওই থার্ড আমি আর জেতাতে পারিনি, ওটা আমি খুব কেঁদেছিলাম। এই দুটো মুহূর্ত আমার খুব, মানে ওটা সবাই তোমাকে ভরসা করেছিল যে হয়তো তুমি ম্যাচটা আমিও মানে কখনো কখনো কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। যেহেতু আমি রেগুলার ভালো খেলছিলাম, খেলতে খেলতে ম্যাচ শেষ তো এক্ষুনি বার করে নাও, ওখানে আমি মানে ফেঁসে গেছিলাম। ওই জন্য বলছি কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স কোনোদিনই ভালো না। হতেই পারে, একটা দিন খারাপ যেতেই পারে একটা কিন্তু batsman-এর। কি বলুন তো, নিজের মধ্যে যেমন একটা অহংকার চলে আসবে না, তখন সেই খেলা মানে ও তখনই তার ফলাফল খেলার মাধ্যমেই বার হয়ে যায়। এই তখন আমার মধ্যে একটু এসে গিয়েছিল অহংকার, ম্যাচ জিতে যাচ্ছি, এই ম্যাচও জিতে যাবো, ওতেই হার হয়ে গেছে। ওটা আমি খুব কেঁদেছিলাম। এই আমাদের যে এখন যেটা হচ্ছে, তুমি যেটা খেলছো আর কি, গ্রাউন্ড ক্রিকেট, তো ক্রিকেটের তো আরো ফরম্যাট আছে, ওপেন ফরম্যাট আছে, তো তোমার এই গ্রাউন্ড ক্রিকেটটাকে বেছে নেওয়ার কারণ কি? কারণ আমি মনে করি গ্রাউন্ড ক্রিকেট যেটা খেলা হয়, এটা যত ফরম্যাট আছে সব থেকে কঠিন খেলা। মানে আমি ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেটের কথা বলছি না, মানে যত আমাদের লোকাল ফরম্যাট আছে সব থেকে, বিশেষ করে আমাদের সাউথ চব্বিশ পরগনা ফরম্যাটটা, এটা পিং পং এর সব থেকে কঠিন ফরম্যাট। অনেক জায়গায় খেলা হয়, হাওড়ায় হয়, হুগলি হয়, এখন সারা ওয়েস্ট বেঙ্গলে পিং পং হয়। একদম তাই। কিন্তু আমাদের সাউথ চব্বিশ পরগনার এখান থেকে এইসব বোলারদের ফেস করা মানে অনেক বড় ব্যাপার, কারণ এখানে আনলিমিটেড পেস খেলা হয়। এখানে এবার আমি যেহেতু মানে রেগুলার মানে ছোটবেলা থেকে আমার শর্ট ক্রিকেট খেলছি, মানে আমাদের পাড়ার ছেলেরা ছোটবেলা থেকে শর্ট ক্রিকেট খেলছি। আমার লং ক্রিকেটে আমি পাড়াতে হতো না, ওই জন্য ছোটবেলা থেকে দেখে 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 একটা একটা ভালোবাসা এসে গেছে। এবার আমি তো রসগঞ্জে বাড়ি আমার, ওখানে পিং পং অনেক বছর আগে থেকেই প্রচলন চলছে। তখন এত জোরে বলে খেলা হতো না, কিন্তু শর্ট ক্রিকেট হতো, ওখান থেকে আমি শর্ট ক্রিকেটে আমি আসলাম। তো দাদা, তুমি যখন থেকে খেলা শুরু করেছো প্রফেশনালি, তখনের সময়টা ছিল আলাদা আর এখনের সময়টাও আলাদা, তো এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য তুমি খুঁজে পাও? হ্যাঁ, পার্থক্য বলতে অনেক পার্থক্য। যেমন একটু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। যেমন তখন খেলা তো একটা পাড়ার টিমে খেলা, 2013 পর্যন্ত পাড়ার টিম খেলতাম। নিজের পাড়াকে নিজের represent করা। আমি খেলতাম না, যত বড় প্লেয়ার আছে সবাই নিজের পাড়াদেরই খেলত। এবার 2013 পর থেকে ফরম্যাট পুরো আলাদা হয়ে যায়, তখন হয়ে গেল প্যাকারের খেলা। প্যাকারের খেলা। দুটো প্যাকার আমার জীবনে নাম বলবো না আমি, একটা হচ্ছে, তিনটে প্যাকার, এক হচ্ছে আপুদা, এক হচ্ছে হান্নানদা, আর এক হচ্ছে বেনেদা। এই তিনটে প্যাকার হচ্ছে আমাদের আমতলা চত্বরে মোটামুটি প্রথম প্লেয়ার তোলা আরম্ভ করলো। ভালো ভালো টিম থেকে প্লেয়ার তুলে একটা টিম করে খেলা আরম্ভ করলো।
2013 থেকে স্টার্ট হয়ে গেছে। এবার বাইরে তো অতটা তখন প্রচলন, বাইরে কি হতো আমি অতটা জানতাম না। বাইরে হয়তো হতো কিন্তু আমি জানতাম না, কারণ আমি তো লোকাল খেলতাম, ওই জন্য জানতাম। এই লোকাল আমি আমতলা চত্বরের কথা বললাম, এই তিনটে প্রথম মানে প্যাকার যারা ভালো ভালো টিম থেকে ছেলে তুলে একটা করে টিম করতো, আর অনেক জিততো। তুমি তো অনেক টুর্নামেন্টই খেলেছো, তো সেক্ষেত্রে এখনো তোমার চোখে এমন কোনো টুর্নামেন্ট আছে যেই টুর্নামেন্টটাকে তুমি ড্রিম টুর্নামেন্ট ভাবো? গ্রাউন্ড ক্রিকেটে প্রথমে বলো। গ্রাউন্ড ক্রিকেটে তো সব বড় বড় টুর্নামেন্টে আমি খেলেছি। একটা ক্রিকেট হয় বিরাটিতে, বিপিএল, বিরাটি প্রিমিয়ার লিগ, ওই খেলাটা আমার খুব ইচ্ছা আছে। ওটা এখন আপাতত পার্টিসিপেট করিনি। বিগত বছরগুলোতে আমরা দেখতে পাই। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করব। ওখানে সবাই ভালো প্লেয়ার, বিরাটি প্রিমিয়ার লিগে সব বড় বড় তারকারা থাকে। এবার ওখানে অকশনের ব্যাপার থাকে, অকশনে যদি নিলাম হই, যদি কেউ বাই করে তারপরেই খেলতে পারে। এখনো পর্যন্ত নাম দিইনি, চেষ্টা করব আগের বছর নাম দেওয়া। আচ্ছা ভাই, এবার যদি তোমাকে বলি যে অল ওভার ক্রিকেটে তোমার কোনো টুর্নামেন্টকে ভালো লাগে, যেই টুর্নামেন্টে তুমি পার্টিসিপেট করতে চাও? অল ওভার ইন্ডিয়া, না না, অল ওভার এমনি যে ওপেন টুর্নামেন্ট গুলো হয়, তো এরকম কোনো টুর্নামেন্ট আছে যেটাতে তুমি পার্টিসিপেট করতে চাও, মুখিয়ে আছে তার জন্য? জেপিএল আছে। জেপিএল, ওই যেটা সুপ্রিম দা। হ্যাঁ, সুপ্রিম দ্বারা চালায়। হ্যাঁ ওটা তো আমাদের ফরম্যাট না, কিন্তু আমি হ্যাঁ, তবু ইচ্ছা আছে খেলা। কিন্তু ক্রিকেট এখন সবাই সব ফরম্যাট খেলে। আগে সুপ্রিম দ্বারাও 6 মারা খেলতো, 4 মারা খেলতো না। এই বছর সুপ্রিম দ্বারা অনেক 4 মারা দিয়ে দিয়েছে, আমাদের বিরুদ্ধেও অনেক দিয়েছে, ভালো খেলেছে এবছর। হ্যাঁ হ্যাঁ। দাদা, তুমি তো অনেক স্টার প্লেয়ারদের সঙ্গে পিচ শেয়ার করেছো, তো এমন কিছু প্লেয়ারদের নাম বলো যাদের যাদের সাথে তুমি খেলে নিজেকে গর্বিত মনে করো। হ্যাঁ, এরকম তো অনেক প্লেয়ার আছে, যেমন কৃষ্ণেন্দুদা, তারপরে আছে আমাদের বুম্বাদা, সব ফরম্যাটের কিং। বুম্বাদা, কৃষ্ণেন্দুদাও সব ফরম্যাটের কিং। তারপরে আরো আছে তোমার পাজি, গগন পাজি। ও অনেক বছর ধরে একসাথে খেলছি, এই সাইডে খেলতে আসলে খেলি। এবার এখন এখন আরো অনেক ওই দিকে তারকারা আসছে, এবার তাদের সাথে খেলার ইচ্ছা আছে। যেমন আমার সব থেকে ভালো লাগে হাওড়ার ওইদিকে সব থেকে বড় ব্যাটসম্যান তোমার গুন্ডেদা বলে একটা প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, ওনার সাথে খেলতে আমার খুব ইচ্ছা। বিপক্ষে খেলেছি কিন্তু একসাথে কোনোদিন এক টিমে খেলতে পারিনি, ওই ইচ্ছা। পমদা আছে, পমদার সাথে খেলেছি একসাথে। পমদাও খুব আমাকে ভালোবাসে, খুব সিনিয়র প্লেয়ার, আমাকে খুব ভালোবাসে পমদা। আর এইদিকে উত্তর 24 পরগনা আছে ব্র্যান্ড সুদীপ, ওর সাথে আমার খুব খেলার ইচ্ছা আছে। তারপরে অঙ্কনদার সাথে খেলেছি, ব্র্যান্ড সুদীপ আর এপারে তোমার গুন্ডেদা, এই দুজনের সাথে আমার খেলা হয়নি, খেলার ইচ্ছা আছে। আচ্ছা দাদা, মাঠের মধ্যে তো মানে ওদের মানে ওইসব প্লেয়ারদের যাদের নাম বললে, তো তাদের বিভিন্ন আচরণ দেখা যায়, তো মাঠের বাইরে তাদের সঙ্গে তুমি মিশে তোমার কেমন মনে হয়? তারা কি মাঠের বাইরে মানুষ হিসাবে আলাদা? সবাই অত্যন্ত ভদ্র, মাঠের ভিতরে যাই হোক, মাঠের বাইরে এরা অত্যন্ত ভদ্র। পমদা বলো, বুম্বাদা বলো, খুব ফ্রেন্ডলি। মানে তোমাকে বুঝতে দেবে না যে ওরা অত বড় লেভেলের প্লেয়ার, সবার সাথে মিশতে পারে। মিশতে পারে। আবার কোথায় কি ভুল হয় সেটা জানিয়ে দেয়, বলে দেয়, বুঝতে দেবে না তুমি অত বড় প্লেয়ার, কোনো চাপ ছাড়া খেলতে পারে। ওই জন্য বাইরে, মাঠের বাইরে মনেই হবে না যে এরা এত বড়, এত নাম, মনেই হবে না। এত স্টার প্লেয়ার, খুব বড় মাপের লোক এরা। মানে মাঠের বাইরেও ভালো মনের পরিচয় আর কি। অবশ্যই মাঠের বাইরে এরা খুব মানে হেল্পফুল। বেশ। তো দাদা, তুমি তো এই ক্রিকেটে বহুত দিন ধরে আছো, অনেক দিন ধরে আছো, তো তোমার এই ক্রিকেটের পাশাপাশি কি কোনো প্রফেশনালি কাজ করা হয়? হ্যাঁ, প্রফেশনালি কাজ করতাম, এখনো করি, অনলাইন কাজ করি। যেহেতু অনলাইন কাজ করি বলে আমি এত খেলতে পারি। অফলাইন কাজ করলে কোনো অফিসে যেতে হচ্ছে না আমার, অফলাইন কাজ করলে কোনো অফিসে অ্যাটেন্ড করতে হবে না, মিনিমাম 8 ঘন্টা ওই সময়টা আমাকে দিতে হয় না। আমি বাড়িতে যখন চাই তখন কাজ করতে পারি বলে আমি খেলাতে এখনো আছি। সবকিছু মেনটেন করা যায়। সবকিছু মেনটেন, অনলাইন প্রফেশনাল আমার কাজ করি। তো দাদা, আজকে শেষ প্রশ্ন থাকছে, তুমি তো এই গ্রাউন্ড ক্রিকেটে অনেক টুর্নামেন্টে পার্টিসিপেট করেছো, তো একটা ম্যাচে তুমি সর্বোচ্চ কত রান করেছো?
হ্যাঁ, একটা ম্যাচে আমি সর্বোচ্চ একা হ্যাঁ ইন্ডিভিজুয়াল হ্যাঁ individual। ইন্ডিভিজুয়াল আমি এই অনেক খেলা খেলেছি, মনে তো নেই, কিন্তু এই বছর যেটা রিসেন্ট 2025 যে সিজনটা, এটা আমার মনে আছে। এটা আমার মনে আছে, রায়রামপুরে একটা টুর্নামেন্ট চলছিল। অপোনেন্ট 5-6 ওভারে 70 না 72 টার্গেট দিয়েছিল। ওই খেলাটা আমার একার 43 রান আমি করেছিলাম, চেস করেছিলাম, ম্যাচটা জিতেও ছিলাম। আমি 43 রান করেছিলাম ওই খেলাটা, 43। মানে শেষ পর্যন্ত নট Not আউট out ছিলেন। মানে আরেকটু হলে হাফ সেঞ্চুরি হতো, কিন্তু এবার সুপ্রিয়তা ছিল, গড অফ পিং পং ক্রিকেট, উনিও একদিক দিয়ে মারছিল, হ্যাঁ, এবার তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে দাদার কিছু মূল্যবান সময় দেওয়ার জন্য। Thank you. দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খেলতে থাকুন ক্রিকেট। আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে দেবেন। ততক্ষণের জন্য টাটা। Thank you. দেখা হচ্ছে পরের ভিডিওতে।